আরুর দৃষ্টির গভীর হতে হতেই আরমান সাহেব সেখান থেকে চলে গেলেন। আরও হাসতে লাগলো উনি বেরিয়ে যেতেই। ওয়াশরুমে না গিয়ে বিছানায় গেল। তারপর ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দেখল বিছানায় অল্প কাদা লেগে আছে। আরও ফোনটা হাতে নিয়ে দেখল আরিশের মেসেজ আর ফোন। আরও মেসেজ করলো, কালকে রাতে গাছ বেয়ে বাসায় চোর ঢুকেছিল, আজকে চোর পাহারা কড়াকড় হবে, তাই চোর যেন আজকে বাসায় না আসে। এসএমএসটা লিখে আরিশকে পাঠিয়ে দিল আরু। কয়েক সেকেন্ড পরই আরিশ উত্তর দিল, চোর তো চোরই, জাতীয় অভদ্র, সে তো আসবেই, সে যে করেই হোক। আরও তা দেখে হাসল, আর কোনো উত্তর না দিয়ে চলে গেল। ওয়াশরুমে ঢুকতেই ফোনটা বেজে উঠল। নিঃসন্দেহে আরিশ ফোন করেছে, কিন্তু ও তো ফোন তুলবে না। মনে মনে বিড়বিড় করে বলল, এটা চুরি করার পানিশমেন্ট। আরও ওয়াশরুমে ঢুকে দেখল সেখানে আরিশের কালকে রাতের সব পোশাক ধুয়ে রাখা আছে। আরও মুচকি হাসল। আরিশের বেশ কয়েক সেট জামা প্যান্ট আরুর মা কিনে এই বাসায় রেখে দিয়েছেন, যাতে আরিশ আসলে তা পরতে পারে। আরিশ সেগুলো পরেই বেরিয়েছে। আরও ওয়াশরুম থেকে বেরিয়ে তার ছাদে গিয়ে মেলে দিল, কারণ তার মা ছাদে যায় না ঘ্রাণাক্ষরেও, তাই অসুবিধে নেই কোনো। ফুপি, উনি বাসায় ফিরেছেন? উনি বাসায় ফিরলে তুমি আজকে রাতে ওনাকে বাসায় থেকে বার হতে দিবা না, সে যে করেই হোক। আরুর এমন অস্থিরতাপূর্ণ কথা শুনে অনিকা খান চিন্তিত ভঙ্গিতে বললেন, কেন রে, কি হয়েছে? আরিশ তো একটু আগেই বাসা থেকে বেরিয়ে গেল। আরু মাথায় হাত দিয়ে বসল, নির্বিকারের সুরে বলল, উনি কি অলরেডি বেরিয়ে গেছেন নাকি এখনো বের হননি? তুমি সত্যি করে বলো ফুপি। অনিকা খান কপালে ভাঁজ ফেলে বললেন, আমি কেন তোকে মিথ্যা কথা বলতে যাব? এই তো কিছুক্ষণ আগে আরিশ বাসা থেকে বেরিয়ে গেল আর বলল যে তোদের বাসায় যাচ্ছে। কেন, কোনো সমস্যা হয়েছে? আরও বেশ আমতা আমতা সুরে বলে উঠল, না 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 ফুপি, তেমন কিছুই না। অনিকা খান তো নাছোড় বান্দা, তিনি সবটা না জেনে মানবেন না কোনো প্রকার। তাই তিনি আরুকে আগের তুলনায় বেশ জোর দিয়ে বললেন, কি হয়েছে বল আরুমা, কোনো সমস্যা হয়েছে নাকি? আরও তবুও অনর্গল মিথ্যা বলার তুলনামূলক চেষ্টা করে বলল, আসলে ফুপি, সন্ধ্যায় আমি ওনাকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখেছিলাম, সেই জন্যই আমি চাইছি না আজকে উনি বাসা থেকে বার হোক। কোনোভাবে যদি বিপদ হয় বলা যায় না। অনিকা খানের আরুর বলার ভঙ্গি শুনে যেন ঠিক বিশ্বাস করতে পারলেন না। উনি জানেন আরু আরিশকে নিয়ে এমন বাজে স্বপ্ন দেখলে তৎক্ষণাৎ আরিশকে নিজের চোখের সামনে সুস্থ স্বাভাবিক অবস্থায় দেখতে চায়। আর আরও যেখানে সন্ধেবেলা স্বপ্ন দেখেছে আর এতক্ষণ পরে তাকে আলোচ্য বিষয় করে আরিশকে বাসায় আটকে রাখার আলাদা একটা বাহানা খুঁজছে, তখন তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই বুঝে উনি বললেন, চিন্তা করিস না, সন্ধ্যার স্বপ্ন সত্যি হয় না। কি হয়েছে বল? তবে এভাবে আমার থেকে সত্যিটা লুকিয়ে রাখলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। অনিকা খানের কথায় আরও স্পষ্ট বুঝতে পারল যে আজকে যতক্ষণ না সে অনিকা খানকে সব সত্যিটা বলবে ততক্ষণ তার নিস্তার নেই। তাই বাধ্য হয়ে আরও বেশ উৎকণ্ঠা নিয়ে বলে উঠল, তোমার ছেলেকে নিয়ে একটা ব্যাপার ঘটেছে। সাধে আর তোমার ছেলেকেই মিস্টার অভদ্র বলি? অনিকা খান বেশ আগ্রহ দেখিয়ে বললেন, কি হয়েছে রে? মনে হচ্ছে বিষয়টা বেশ সিরিয়াস। সিরিয়াস বলতে সিরিয়াস। সে কালকে রাতে আমার ঘরের বেলকনির সাথে থাকা কৃষ্ণচূড়া গাছে উঠে আমার ঘরে ঢুকেছে। মেইন গেট দিয়ে আসলে একটা কথা, কিন্তু না, উনি তো জন্মগত ঘাটতারা। ওনাকে তো কিছু একটা তেরামি করতেই হবে। এখন বাবা ওনাকে চোর ভেবে আজকে সিকিউরিটির ব্যবস্থা করেছে। আজ হাতে নাতে ধরা পড়লে মা নিজেদের ফালুদা হয়ে যাবে। ওনাকে সেটা বোঝায় কে? কথাটা শোনা মাত্রই হাসা শুরু করলেন তিনি। তুই বোঝাবি?
কথাটা বলে উনি অনর্গল হেসেই চলেছেন। আরও ওনার হাসি শুনে বুঝতে পারল যে ওনার এই হাসি আজকে এত সহজে থামার নয়। উপরন্তু সময় নষ্ট হবে আর আরিশ হাতে নাতে ধরাও খাবে হয়তো, কিন্তু তার আগে যদি আরিশ আবার ধরা খেয়ে যায় তখন সকলের সামনে মান ইজ্জতের ফালুদা হয়ে যাবে। তাই আর দেরি না করে আরও ঝটপট বলে উঠল, ফুপি তুমি হাসতে থাকো, আমি চললাম। আচ্ছা, আবার পরে কথা হবে, তার আগে আমি একটু হেসে নেই। অনিকা খান হাসতে হাসতে ফোনটা কাটলেন। উনি ওনার ছেলের কর্মকাণ্ডে সত্যিই অবাক হয়েছেন আজ। হাসতে হাসতে বলতে লাগলো, সানা শুনে যা, তোর ভাইয়া শ্বশুরবাড়িতে চোর বদনাম পেয়েছে। বেশ অনেকক্ষণ হলো আরও রুমের জানালা দিয়ে বাইরের দিকে এক মনে তাকিয়ে আছে। আরিশ আজকে তার গাছ বেয়ে আসবে না, কারণ সে এতটাই কাঁচা কাজ করার মানুষ না। কিন্তু কোথা দিয়ে আসবে তা আরও বলতে পারে না, কিন্তু হাতে নাতে ধরা খেলে সমস্যা। আরিশ একবার আসবে বলেছে তো আসবেই, সে যে করেই হোক। আর তা নিয়েই আরও চিন্তা বেশি। সে যা ঘুম কাতুরে, আরিশের চিন্তা না করলে তখন হয়তো ঘুমিয়ে পড়তো আয়েশ করে। আরুর এবার বিরক্ত ভাব লাগছে, জানালার কাছ থেকে নড়তেও পারছে না। কিছুটা আগে ব্যালকনিতেও একটু নজর রাখছিল, কিন্তু সেখানে দারোয়ান চাচার কড়া টহলদারি দেখে সেদিকে তাকানোর জো নেই। আরমান সাহেবও এসে মাঝে মাঝে হাঁটাহাঁটি করছেন। আরও একটা হাই তুলল। ঘুম পাচ্ছে ভীষণ রকম। সারাদিনে অনেক রকমভাবে চেষ্টা করেছে যাতে আজ রাতে পাহারা না বসে। আরমান সাহেব আরুর কথার নাকচ করা তো দূরে থাক, আফসানা বেগমের ধমকে আরু আর বেশ কিছু বলতে পারল না। আরু নিজেও চায়নি যে সন্দেহের তীরটা আরিশের দিকে যাক। দারোয়ান চাচা গেট থেকে সরে এসেছে। হঠাৎ আরও খেয়াল করলো আরিশ বাসার গেটের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর আরুর দিকে তাকিয়ে হাসছে। আরও কেঁপে উঠল আর খানিকটা ভয়ও পেল। বুকে ফু দিয়ে বিড়বিড় করল, এই মানুষটা কি দিয়ে তৈরি আল্লাহ মালুম। কথাটা বলে আরিশকে না দেখার ভান করে তীব্র উপেক্ষা করে আরও ব্যালকনিতে গিয়ে জোরে চিৎকার দিয়ে পড়ল, চাচা ওইদিকে কেউ যেন মনে হলো দৌড়ে পালালো, আমি দেখেছি। আরুর কথা শুনে আরুর বাবাও বেরিয়ে এলেন আর আরুর কথা অনুযায়ী সম্পূর্ণ বিপরীত দিকে ছুটলেন। আরুর মা বাসা থেকে বার হওয়ার আগে একবার চিৎকার দিয়ে আরুকে সাবধান করে বললেন, খবরদার, ঘর থেকে বের হবি না তুই, দরজা নক করে রাখ। আরিশের পথ পরিষ্কার করে দিল আরু। জানালার কাছে এসে আরিশের দিকে গমগমে চোখে তাকালো, যেন দূর থেকেই তাকে ভস্ম করে দেবে। আরিশ দূর থেকে একটা ফ্লাইং কিস ছুঁড়ে রাজার মতো করে একটা ভাব নিতে নিতে এলো। আরও দরজাটা খোলা রেখে বিছানায় শুয়ে পড়ল। আরিশ ডাকলেও আজও শুনবে না। 1-2 মিনিট পর সিঁড়ি দিয়ে কারোর উঠে আসার পায়ের শব্দ শোনা গেল। আরও আগের তুলনায় বেশ স্বাভাবিকভাবে ঘুমানোর ভান করে রইল। আরিশ রুমের ভিতর ঢুকে দেখল আরও ঘুমুচ্ছে। আরিশ বেশ জোরে শব্দ করেই দরজায় ছিটকিনিটা টেনে দিল। আরও একটু কেঁপে উঠল আওয়াজে। আরিশ মৃদু হেসে গুটিসুটি পায়ে গিয়ে আরুর পাশে বসল। মৃদু স্বরে ডাকল, আরু পাখি। আরও চোখ বন্ধ করেই রেখেছেন, কোনো রকম কোনো উত্তর দেওয়ার ইচ্ছে নেই তার। আরিশ বলে উঠল, আমি জানি তুমি ঘুমাওনি, চোখ খোলো। আরও নিরুত্তর। আরিশ আরুর দিকে ঝুঁকে আরুর মুখের উপর গরম নিঃশ্বাস ফেলে বলল, তুমি নিজেই সহজে আসার ব্যবস্থা করে দিয়েছো, আমি কিন্তু তোমার হেল্প চাইনি, তাই এখনো আমার উপর রাগ করে থেকে লাভ হবে না। আরও বিছানার চাদর খামছে ধরল। আরে সেসব কি বলছে? আরিশ এবার আরুর শরীর থেকে ব্ল্যাঙ্কেটটা টেনে বলল, নিজে থেকে উঠবে নাকি আমি জাগিয়ে দেবো, কোনটা? আরও একটা নড়াচড়া অবধি করল না। আরিশ লক্ষ্য করল আরও বিছানার চাদর খামচি মেরে ধরে আছে। আরিশ মুচকি হেসে বলল, কি হলো, উত্তর দাও। আরও যেন পণ করেছে যে আজ কোনোভাবে আরিশের সাথে কথা বলবে না। আরিশ আরুর পেটে হাত দিয়ে আলতো স্পর্শ করে বলল, আর্শিয়ান এরপর যা হবে তার জন্য কিন্তু তোমার পাপা কোনোভাবেই দায়ী নয়।
আরু পাখি, আমি কিন্তু পারমিশন নেব না। আরুর শ্বাস প্রশ্বাস গভীর হচ্ছে। বেশি কিছু ভাবার সময় পেল না সে। এক তীক্ষ্ণ ব্যথা অনুভব করতেই কুঁকড়ে গেল আরু। চোখের পাপড়ি কুঁচকে গেল। নিজেকে সংযত করার চেষ্টা। আরিশার একটা কথাও এগোলো না। আরু শক্ত করে বিছানার চাদর খামচি দিয়ে ধরে আছে। এভাবেই চোয়াল শক্ত করে জেদ বজায় করে থাকবে যতক্ষণ না ওর রাগ কমে। আজ টানা 1 সপ্তাহ হয়ে গেল আপনি এভাবে লুকিয়ে লুকিয়ে আসছেন দেখা করতে, এদিক ওদিক করে। আপনাকে আর এভাবে আসতে হবে না। তাছাড়া বাড়ির সবাই জানে আপনি টানা 1 সপ্তাহ আমার সাথে দেখা না করে আছেন। সবাই ভীষণ অবাক হচ্ছে এটা ভেবে। কালকে রাতেই তো ডিনারের পর আম্মু এসে জিজ্ঞাসা করলো যে আমাদের মাঝে ঝামেলা হয়েছে কিনা। আরুর কথাটুকু এখানেই থামিয়ে দিয়ে আরিশ শার্টের বোতাম লাগাতে লাগাতে হাসতে শুরু করে বলল, তা তুমি কি বললে? বলনি যে তোমার জামাই রোজ রাতে ডিউটি করতে আসে তার বউয়ের? আরিশের মৃদু সুরের হাসিটাও আরুর কাছে খানিকটা বিদঘুটে বলে মনে হলো। আরিশের কাছে গিয়ে পিঠে একটা বেশ জোরপূর্বক কিল দিতেই আরিশ বিস্ময় প্রকাশ করে বলল। আহ! আরু রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, সিরিয়াস বিষয় নিয়েও আপনার হাসাহাসি? হ্যাঁ, আরিশ রেডি হয়ে আয়নার সামনে তাকিয়ে বলল। অ্যাম আই লুকিং পারফেক্ট? আরু চোখ ছোট ছোট করে বলল। সো আনপারফেক্ট। আরিশ মুচকি হেসে আরুর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে বলল, সুইট মাদার হয়ে থাকবে, বুঝেছো? নো দৌড়াদৌড়ি, নো লাভঝাপ। কথাটা বলে আরিশ ব্যালকনির দিকে না গিয়ে সিঁড়ির দিক দিয়ে যেতে লাগলো। 3-4 দিন ধরে কৃষ্ণচূড়া কাজ বেয়েই আসছে আরিশ। এই কদিনের বেশ প্র্যাকটিসিংও হয়ে গেছে ও। আরুর কথাতে আরুর বাবা কৃষ্ণচূড়া গাছটা আর কাটেনি। আরিশকে সিঁড়ি দিয়ে নামতে দেখে আরু দৌড়ে ছুট দিয়ে আরিশের সামনে গিয়ে ফিসফিস করে বলল, এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? এদিক দিয়ে কেন? ধরা খেয়ে যাবেন। আরিশ ফিসফিস করে না বলে বেশ জোরেই বলল। তো আরিশের উচ্চ কণ্ঠ শুনে আরু ওর মুখটা চেপে ধরে বলল, পাগল নাকি? হ্যাঁ, ধীরে ধীরে কথা বলুন, জেগে যাবে সবাই। আরিশ মুখ থেকে হাতটা নামিয়ে বলল, কেউ জাগবে না, আমি আসছি। আজকে একটু তাড়া আছে আমার। আরু সচেতন হয়ে বলল, আপনি এখানেই দাঁড়ান, আগে আমি দেখি কেউ আছে কিনা, আপনি আবার পেছন পেছন আসবেন। আরিশ হ্যাঁ না কিছুই বলল না, কেবল আরুর পেছন পেছন যেতে লাগলো। মেইন দরজাটা খুলে দিয়ে আরু আরিশের দিকে তাকিয়ে বলল, এই জন্যই বলছি অরাস্ত হবে না এইভাবে, কথা শোনেন না আমার। আরিশ নির্বিকার ভঙ্গিতে বলল। শুনবো এবার? আরু ভ্রু কুঁচকে বলল, মানে? আরিশ কিছু না বলে বার হলো। আরু দরজার পাশে দাঁড়িয়ে দেখছে। এত সকালে দারোয়ান চাচা আর পাহারা দেন না, তাই আরিশের সকালে বেরিয়ে যেতে খুব একটা অসুবিধে হয় না। আরিশ সামনের দিক তাকিয়ে 4 কদম হাঁটতেই পেছন থেকে কে যেন বলে উঠল, এ কি আরিশ, তুমি এখানে? আরিশ পেছন ঘুরে দেখে চাদর মুড়ি দিয়ে চোরের মতো করে কেউ দাঁড়িয়ে আছেন। তবে তার গলার স্বর চিনতে বেশি অসুবিধে হলো না আরিশের, যার অর্থ সে ধরা খেয়েছে হাতে নাতে। আর আরিশ এটাই চাইতো যে সে ধরা খাক। এভাবে লুকিয়ে লুকিয়ে বউকে ভালোবাসার, তার সাথে সব সুখ দুঃখ ভাগ করে নেওয়াটা তার পোষাচ্ছে না। দরজার ওপাশে আরও ধরা খেয়েছে ভেবে ভয় আর লজ্জায় জড়সড়। কিন্তু আরিশ? এ কি মামা, আপনি এখানে কি করছেন? আরিশ ওনার প্রশ্নের বিপরীতে কথাটা এমনভাবে বলে উঠল যে বাড়িটা তার আর আরুর বাবা অন্যায়ভাবে এখানে প্রবেশ করেছে। আরিশের কথায় বিন্দুমাত্র লজ্জা আর ভয়ের রেশ মাত্র নেই। আরিশের কথায় উনি উল্টে হকচকিত হয়ে গেলেন। বেশ দ্বিধাগ্রস্ত ভাব নিয়ে বললেন, আসলে চোর পাহারা দিচ্ছিলাম আমি আজকে সারা রাত। আরও তোমাকে চোরের কথা বলেছে নিশ্চয়ই? আরিশ মোটেও অবাক হওয়ার ভান করল না। হ্যাঁ শুনলাম, চোরটা ধরা পড়া উচিত, তাই বলে আপনি সারা রাত এখানে শীতে পাহারা দেবেন? চোর তো গাছ বেয়ে উঠতে পারে। তা ঠিক, তা ঠিক।
আমি আর সানোয়ার ভাই দুজন মিলেই সারা রাত পাহাড়ে ছিলাম। সানোয়ার ভাই এখন একটু ঘুমাতে গেছেন, উনি ফিরলে আমি যাব। কিন্তু তুমি কখন এলে? এই তো আমি কাল অনেক রাতে এলাম, কিন্তু আপনাকে বা সানোয়ার চাচাকে কাউকেই তো দেখলাম না। আরিশের কথা শুনে উনি বেশ হকচকিয়ে গেলেন যেন। আরিশ এবার এক পলক আরুর দিকে তাকালো। আরু ভয়ে গুমসি মেরে আছে। দরজা থেকে দুজনের দূরত্ব বেশ অনেকটাই, তাই আরু কোনো কথা শুনতে পাচ্ছে না। তাই তার এমন ভয় পাওয়াটা স্বাভাবিক। আরিশ ইচ্ছাকৃতভাবে আরুর দিকে করুণভাবে তাকালো, যাতে আরুর ভয়টা বেড়ে যায়। আরু যেমন আরিশকে সবসময় বিরক্ত করে, তেমনই আরিশেরও ভালো লাগে আরুর গোপনে আরুকে ভয় পাইয়ে দিতে। আরিশের এমন মুখ দেখে আরু ভয়ে ঢোক গিলল। আরমান সাহেব বেশ জোরেই জিজ্ঞাসা করে উঠলেন,